দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে। আমরা আজকে কথা বলবো সরকারের 6 মাস নিয়ে। আমাদের সঙ্গে আজকের অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। জনাব মাহাদি আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। একটু জানতে চাই, সরকারের 6 মাস পূর্ণ হলো, কেমন কাটলো সময়টা? দেখুন, একটা দীর্ঘ সময় পর অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে যেটা সত্যিই জনগণ দ্বারা ক্ষমতায়িত। আমরা দেখেছিলাম 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন। সেখান থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত, জনসম্পৃক্ত এবং গণমুখী এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই 6 মাস ধরে রাষ্ট্র পরিচালনা করে আসছে। খুব স্বল্প সময়ের ভেতর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যেগুলো ছিল নির্বাচনী পথযাত্রায়, সেগুলোর প্রায় প্রত্যেকটা বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে। ধারাবাহিকভাবে কোনোটাতে প্রি ট্রায়াল, কোনোটাতে ট্রায়াল, ফেজ 1, এভাবে কিন্তু প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবতায় পরিণত করা হয়েছে, যেগুলো একটা সময় অনেকে মনে করছিলেন নিছক পরিকল্পনা। শিক্ষা এবং স্বাস্থ্যে যে গুণগত সংস্কার প্রয়োজন, মৌলিক কাঠামোগত পরিবর্তনগুলো রয়েছে, সেগুলো করা হচ্ছে। দেশের কিভাবে আরও বেশি আমরা বিনিয়োগ আনতে পারবো, কিভাবে আমাদের প্রবৃদ্ধি বাড়বে, কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। স্বল্প এই সময় চ্যালেঞ্জ ছিল, বা সেই চ্যালেঞ্জের প্রত্যেকটা নীতিগত সঠিক অবস্থানের মাধ্যমে, জনগণের পাশে থাকার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যাশা এবং জনগণের প্রাপ্তি সমন্বয়ের মাধ্যমে গত 6 মাসে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বাক স্বাধীনতা রয়েছে, যেটা আমরা কখনো ইতিপূর্বে হয়তো অনেক সাধারণ মানুষ চিন্তাও করতে পারিনি। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর যে ব্যক্তিবর্গ রয়েছেন, খোদ মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পরিবারের সদস্যরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকের নামে আমরা দেখেছি এমনকি অশোভন আচরণ করা হয়েছে, অশালীন আচরণ করা হয়েছে, অশ্রাব্য ভাষার ব্যবহার করা হয়েছে। তারপরেও কিন্তু সরকার সর্বোচ্চ ধৈর্য ধারণ করে বাক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করেছে। অবশ্যই যৌক্তিক সমালোচনা থাকবে এবং সরকার সেই যৌক্তিক সমালোচনাকে সাদরে গ্রহণ করবে, যেটি আমরা সংসদে দেখেছি। তবে সেই সমালোচনাটাও সম্মানজনকভাবে হওয়া উচিত। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর অংশ হিসেবে আমাদের অনেক সমস্যা নিয়েই সরকার পথযাত্রা শুরু করেছিল। কিন্তু তারপরে যদি দেখেন, পুলিশ এবং প্রশাসনের উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে। একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেবাটুকু পাচ্ছে। এই যে একটা জ্বালানি সংকট, তার মাঝে কিন্তু প্রায় সব দেশ তাদের তেলের দাম বাড়িয়ে দিয়েছিল, একটা জ্বালানি সংকট তৈরি হয়েছিল। সেই তুলনায় বাংলাদেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, জ্বালানির যথেষ্ট সরবরাহ ছিল এবং একদম প্রান্তিক পর্যায়ে মানুষ পর্যন্ত কোথাও তেলের কোনো সংকট হয় নাই এবং অনেকটা অ্যাফোর্ডেবল ছিল প্রাইস ওয়াইজ। তবে গত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে এফএসআরও এর একটা সংকটের কারণে যেটা নষ্ট ছিল সেটি রিপেয়ার করতে অনেকটুকু টাইম লেগেছে। গ্যাসের একটা সমস্যা আছে, অনেক জায়গাতেই গ্যাসের এই সমস্যাটার কারণে ক্ষেত্র বিশেষে আমাদের বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়েছে। যে সমস্যাটুকু রয়েছে, এটা তো গত প্রায় 1.5 দশক ধরে ধারাবাহিকভাবে গড়ে ওঠা সমস্যা। হয়তো 6 মাসের মাঝে সরকারের পক্ষে সেটি শতভাগ সমাধান করাটা অত্যন্ত দুষ্কর। তারপর একটা কথা নিশ্চিত করতে পারি, এই যে মানুষের দুর্বিষহ পরিস্থিতিতে কষ্ট হচ্ছে, অবশ্যই জনগণের সরকার হিসাবে সেটা আমরা গভীরভাবে উপলব্ধি করি। যখন একটা বাসায় বিদ্যুৎ থাকে না কিংবা গ্যাস থাকে না, আমরাও তো সেটার ইউজার এবং আমরাও তো সেটা সাফারার যারা সরকারের ভেতরে আছে। এবং জনগণের প্রতি যে দায়বদ্ধতা জায়গা রয়েছে, সেই গভীর মমত্ববোধ এবং উপলব্ধি জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বাস্তবিকভাবে কত দ্রুত এই সমস্যাটা সমাধান করা যায়। 16 বছরে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোতে অনেকগুলো সেক্টরে অনেক ধরনের প্রবলেম, এগুলো থেকে হয়তো একদিনে বা 1 মাসে শতভাগ উত্তরণ সম্ভব হয় না। তারপরও অনেকগুলো জায়গাতে অ্যাড্রেস করা হচ্ছে। তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, অনেকগুলো প্রবলেম রয়েছে, আমাদের সরকারের সেই রিয়েলাইজেশন রয়েছে এবং জনগণের প্রতি যে ডিপ কমিটমেন্ট এবং ডেডিকেশন রয়েছে, তারা হলোকে আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য। আমরা কখনোই বলছি না যে সরকার সব কিছুতে সফল হয়েছে, অনেক জায়গাতে হয়তো ঘাটতি রয়েছে, কিন্তু সেই ঘাটতি তো আমরা পূরণ করার জন্য দায়িত্ব নিয়েছি। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে এই মাসের শেষ নাগাদ আমরা একটা অত্যন্ত ভালো সংবাদ ওনাদের কাছ থেকে পাবো এবং আমাদের যারা কর্মী রয়েছে যতটা সম্ভব স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমানোর মাধ্যমে আমরা সুন্দর করে ওনাদেরকে নিরাপদে পাঠাতে পারি, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করে চলেছেন। প্রাথমিকভাবে ওনারা বলেছেন যে আমাদের অগাস্টের শেষে যদি লোক দেওয়া শুরু করে, দেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে আমরা রিকোয়েস্ট করেছি যত বেশি সংখ্যক মানুষ নেওয়ার জন্য। ওনারা বলেছেন লক্ষাধিক মানুষ নেবেন কমপক্ষে। এবং একটা ভালো সুখবর হচ্ছে, এর আগে সব সেক্টরে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আমাদের শ্রমিকরা যেতে পারতেন না, এখন কিন্তু সব সেক্টরে সব ওয়ার্কারদের জন্য সেটা ওপেন হবে। কনস্ট্রাকশন, রিয়েল এস্টেটের কথা আমরা বলতে পারি, এগ্রিকালচার কিংবা সার্ভিস,
প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং সবগুলো জায়গাতেই কাজের সুযোগ সৃষ্টি হবে। আমরা সেভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করে এসেছি ছিল যারা মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট হচ্ছেন সেখানকার পড়াশোনার মাধ্যমে ওনাদেরকে যেন কাজের সুযোগ করে দেন। বাট ডেফিনেটলি ওনাদের নিজেদেরও কিছু ইন্টারনাল বিষয় রয়েছে এবং সংসদে ওনাদের নির্বাচনে সামনে যেহেতু ডেট চলে আসছে, নতুন পলিসিগুলো হয়তো নতুন গভর্নমেন্ট আসার পরে ওনাদের দিক থেকে নেবেন এ ধরনের ক্ষেত্রে। বাট আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে ওনাদেরকে বলেছি যে এটি আমাদের জন্য একটি বড় অগ্রাধিকার। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটা দেশে ডিমান্ড ম্যাপিংয়ের জন্য কাজ শুরু করেছি, অর্থাৎ কোন দেশে কোন স্কিল সেটের বা কোন টেকনিক্যাল ওয়ার্কের রিকোয়ারমেন্টটা কতটুকু সেটা জানতে চেষ্টা করছি এবং তার উপর ভিত্তি করে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্সগুলো কিংবা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনে কোর্স তৈরি করতে যাচ্ছি। মাইক্রো ক্রেডিটের যে কোর্সগুলো রয়েছে 3 মাস বা 6 মাস মেয়াদে কীভাবে আমরা ট্রেনিং করতে পারি এবং তার মাধ্যমে তারা যারা কাজ করতে যাবে তারাও অনেকটা স্কিল হয়ে উঠবে। এবং যেখানে প্রয়োজন আমরা থার্ড ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটাইজ করছি, যেমন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাপানে যারা ল্যাঙ্গুয়েজ শিখে যাচ্ছেন তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে আমরা ঋণের ব্যবস্থা করে দিচ্ছি এবং সেখানে যাওয়ার সংখ্যাটা বাড়ছে। এভাবে অন্য যে মার্কেটগুলো রয়েছে, একদিকে যেমন আমরা মিডল ইস্টের ক্ষেত্রে আরবি ভাষাকে প্রাধান্য দিয়ে বাইরে পাঠাতে চাচ্ছি, একই সাথে যেসব দেশে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে সেই ভাষাটাকে প্রায়োরিটাইজ করছি এবং অল্টারনেটিভ মার্কেট নিয়ে এক্সপ্লোর করছি। ফর ইনস্টেন্স জাপানে যাওয়ার সংখ্যা যেমন বাড়ছে, একই সাথে ফর দ্য ফার্স্ট টাইম মলদোভাতে বাংলাদেশ থেকে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। ওমানের মার্কেটটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এটা খোলার দ্বার প্রান্তে ওমানের মার্কেটটা সামনে খুলছে। জর্ডানে গার্মেন্টস ওয়ার্কারের বাইরে তেমন কেউ যেত না, আমরা জর্ডানের মার্কেট খোলার দ্বার প্রান্তে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা ফরেন পলিসি চান যেখানে ইকুয়ালিটি থাকবে, ফেয়ারনেস থাকবে, জাস্টিস থাকবে, যেখানে ডিগনিটি থাকবে। সুতরাং আমরা একদিকে যেমন সর্বোচ্চ পিপল টু পিপল টাইস চাই, আমরা চাই ভারত সহ প্রতিটি দেশের সাথে সর্বোচ্চ আন্তরিকতার সম্পর্ক থাকবে, সর্বোচ্চ সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে। আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, আমরা আমাদের এডুকেশন, হেলথ কেয়ার, আমরা আমাদের ট্যুরিজম, পিপল কানেক্টিভিটি প্রত্যেকটা বাড়াতে চাই। তবে একই সাথে নিশ্চিত করতে হবে যে সে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের যে স্বার্থ রয়েছে সেটা শতভাগ সংরক্ষিত থাকে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে কিভাবে তাকে রিপ্যাট্রিয়েট করা যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং একজন বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে ভারতও সেটিতে সাড়া দিবে এবং আমরা যেন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। অনেক জায়গায় দেখা যায় ফ্যাসিবাদী দীর্ঘ সময়ে তারা এতটাই দলীয়করণ করেছিল, যারা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে প্রশাসনের বিভিন্ন অবস্থানে ছিলেন কিংবা যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন, কোনো রাজনীতির সাথে জড়িত না, তাদেরকেও কিন্তু নিষ্পেষিত করা হয়েছিল, তাদেরকে নিপীড়িত করা হয়েছিল। তাদের অনেকেরই কোনো প্রমোশন হয়নি, তাদের অনেকেই রাইট জায়গায় পোস্টিং দেওয়া হয়নি। আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে খুবই স্বাভাবিক। যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। আপনি প্রশাসনের যে কোনো স্তরে বলুন, সেবাধর্মী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে একদম তৃণমূলের যে সরকারি অফিসগুলোতে মানুষ যাচ্ছেন, সেখানে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যে কোনো ধরনের দলীয়করণ কিংবা নির্দিষ্ট দলীয় আনুগত্য সেখান থেকে বেরিয়ে এসে যেন মানুষকে তার প্রাপ্য সেবাটুকু দেওয়া হয়। যাদের কারণে ফ্যাসিবাদী সরকার এত শক্ত খুঁটির উপর দাঁড়িয়েছিল যে গণমানুষের অধিকার বারবার তারা লুণ্ঠন করেছে, সেই ধরনের মানুষকে ছাঁটাই করা হবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক রয়েছেন, শীর্ষ কর্মকর্তা রয়েছেন, ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এর কারণ কয়েকটা। প্রথমত, বাংলাদেশে আফটার লং টাইম একটা গণতান্ত্রিক সরকার রয়েছে, যে সরকারের পলিসি কন্টিনিউটি রয়েছে। সবাই বিশ্বাস করে যে এই সরকারের যে পলিসি রয়েছে এটা আগামী বহু বছর ধরে চলমান থাকবে। শুধুমাত্র যে এখান থেকে তারা উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে তাই না, বাংলাদেশেও একটা বড় মার্কেট রয়েছে যেখানে তারা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় সম্ভাবনা দেখছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশে আসবার জন্য, বিনিয়োগ করবার জন্য, ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বিদেশিরা অনেক উন্মুখ হয়ে রয়েছেন। আমাদের শুধুমাত্র কিছু সার্টেন চ্যালেঞ্জ যেগুলো রয়েছে এগুলোকে যত দ্রুত সম্ভব আমরা যদি সলভ করতে পারি, বিশেষত এনার্জির ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুতের সমস্যা যদি আমরা যত দ্রুত সম্ভব বাস্তবসম্মতভাবে সমাধান করতে পারি, এবং সেই সমস্যার সমাধানের জন্য আবার অনেকে আসছেন, অনেক বিদেশি কোম্পানি রয়েছে যারা জ্বালানি খাতে বিনিয়োগ করবেন, এটা সমাধান করবেন। আমরা আমাদের দেশের যে উত্তোলনের সুযোগ রয়েছে গ্যাস সহ বিভিন্ন খনিজ, সেখানেও যদি আমরা মনোনিবেশ করি দ্রুততার সাথে, এই একটা সমস্যার সমাধান করলে মনে হয় বাংলাদেশে একটা বিনিয়োগের বিপ্লব হওয়ার অফুরান সম্ভাবনা রয়েছে। জ্বালানির বাইরেও রয়েছে ডিরেগুলেশন করা, সেই ধরনের ইকোনমিক পলিসি আনা যেগুলো লিবারেল, যেগুলো প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট। এবং আপনাকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু আমাদের প্রথম বাজেট থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভালো ভালো স্টেপ নেওয়া হয়েছে যেগুলো ব্যবসা বাণিজ্য বান্ধব।
ফর ইনস্ট্যান্স আমাদের বিদেশে প্রফিট রিপ্যাট্রিয়েশন করাটা সহজতর করা হয়েছে, ব্যবসার লাইসেন্সিংটাকে সহজতর করা হয়েছে, একই সাথে ওয়ান স্টপ সার্ভিসটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিভাবে আমরা ফাইন্যান্সিং করতে পারি সেটাকে আরও সহজতর করা হয়েছে, আমাদের বিভিন্ন ইকোনমিক জোন, ইপিজেড, হাইটেক পার্ক সহ ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলোতে কীভাবে বিনিয়োগ আসবে সেটার জন্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বাজেটের ক্ষেত্রে আমরা দেখেছি কীভাবে ট্যাক্স এবং ভ্যাটটাকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে আমাদের নিজেদের যেগুলোতে সক্ষমতা রয়েছে পণ্য উৎপাদনের, সেখানে র ম্যাটেরিয়ালসের ইম্পোর্ট ট্যাক্সটা কমানো হয়েছে যেন আমাদের এখানে আমরা এটার উৎপাদন বাড়াতে পারি। একই সাথে সেম প্রোডাক্টগুলো ফিনিশড প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স বাড়ানো হয়েছে যেন বিদেশ থেকে আমদানি না করা হয়, যার মূল উদ্দেশ্য যে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনের যে সক্ষমতা রয়েছে সেটাকে বৃদ্ধি করা। নতুন বিনিয়োগ যদি হয় তারপর তো কয়েকটা বছর লাগে সেখান থেকে সরাসরি ফলটা আসার জন্য। আমরা যদি গত 3 বা 4 বছর আগে একটা বড় ধরনের ইনভেস্ট হয় তাহলে সেটার রেজাল্ট আজকে পাবো। আনফর্চুনেটলি সেই টাইমে তো কোনো ইনভেস্টমেন্ট সেভাবে হয়নি, না হওয়ার কারণে আজকে এই শূন্যতাটা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত বিনিয়োগ আসবে এবং তারপর যৌক্তিক একটা সময়ের ভেতরে আমরা সেটা সুফল হিসাবে বাংলাদেশের অর্থনীতি আরও বড় হবে, কর্মসংস্থান আরও বেশি তৈরি হবে, আমাদের ডিফারেন্ট প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং বাড়বে, এক্সপোর্ট বাড়বে, ডোমেস্টিক মার্কেট সেটা পারচেজ করবে। এই টোটাল ইকোসিস্টেমটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর একযোগে সমন্বিতভাবে কাজ করে চলেছে। আমাদের চিটাগাং পোর্ট কিংবা এয়ারপোর্ট যেগুলো রয়েছে সেগুলো, মোংলা পোর্ট, প্রত্যেকটাতে 24 ঘন্টা কীভাবে কার্যকর করা রাখা যায় এটা তো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ এবং এর সাথে অনেকেই জড়িত রয়েছেন। খুব শীঘ্রই এটা ইনশাল্লাহ কার্যকর হবে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসনের ভিত্তি হওয়া উচিত জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমরা দেখছি যে কোনো মানুষ সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটাকেও অবলীলায় প্রশ্ন করতে পারছে। ক্ষমতার শীর্ষে থাকা মানুষটা আজকে জবাবদিহিতার আওতায় রয়েছে। সরকার চেষ্টা করছে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করতে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে যে সুশাসন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটা আরও অবারিতভাবে বিস্তৃত হবে। তবে দীর্ঘদিন পর জনগণের সরকার জনগণের প্রত্যাশাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে চলছে এবং আমরা বিশ্বাস করি এভাবে যদি বাংলাদেশ গণতন্ত্রকে সুসংহত করতে থাকে এবং জনগণের সে মতামত, জনগণের সে আকাঙ্ক্ষা, সেটির প্রতি শ্রদ্ধা রেখে এবং সেটিকে ধারণ করেই বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। জনাব মাহাদি আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী কথা হবে আগামী 1 বছর পর আবারও সরকারের সফলতা, ব্যর্থতা এবং অর্জন নিয়ে মাহাদি আমিনের সঙ্গে।